10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের জরুরি বৈঠকের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আমরা যতটুকু জেনেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে ইতোমধ্যেই যোগদানের খবর আমাদের কাছে আছে। আমরা জানি যে ইতোমধ্যেই কিন্তু বিএনপি তারা 7 দিন শোক পালনের ঘোষণা দিয়েছে। এছাড়া জানাজা, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সহ যাবতীয় বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত হবে, যেটি মির্জা ফখরুল জানিয়েছিলেন এই এভারকেয়ার হাসপাতালে এসে। আরেকটি বিষয় যদি একটু বলি, আমরা জানি যে রাষ্ট্রীয় মর্যাদাতে তাকে তার জানাজা এবং তার দাফন সহ সেগুলো রাষ্ট্রীয় মর্যাদার সাথেই কিন্তু তাকে করা হবে। এছাড়া যতটুকু খবর পাওয়া গেছে যে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনি জিয়াউর রহমানের যে মাজার রয়েছে সেখানেই তাকে সমাহিত করা হতে পারে বলে কিন্তু যতটুকু খবর পাওয়া গেছে আমরা জানি। এবং আমরা কিন্তু ইতোমধ্যেই দেখেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইতোমধ্যেই শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এছাড়া চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী আমরা দেখেছি শেহবাজ শরীফ, তারাও কিন্তু শোক প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন সংস্থা, বিভিন্ন দপ্তর, নির্বাচন কমিশন, তারাও কিন্তু ইতোমধ্যেই আমরা দেখেছি যে শোক প্রকাশ করেছেন খালেদা জিয়ার এই মৃত্যুতে। আমরা আরেকটি বিষয় যদি একটু বলে রাখি যে দুপুর 12টায় জাতির উদ্দেশ্যে বাংলাদেশের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 12টায় ব্রিফ করার কথা, তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে, যেটি বিটিভি এবং বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। আমরা দেখছি যে বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, এই মৃত্যুর বিষয়টা যদি একটু বলতে হয়, আমরা জানি যে 5 সপ্তাহের বেশি সময় ধরে বেগম খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সে সময় তিনি চিকিৎসাধীন থাকাকালে কিন্তু তার শারীরিক অবস্থা বারবার খারাপ হয়েছে। কখনো কখনো যদিও চিকিৎসকরা কিংবা বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে যে তার শারীরিক অবস্থা আগের চেয়ে স্থিতিশীল পর্যায়ে এসেছে, যেটি আমরা দেখেছি যখন তারেক রহমান যেদিন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন 25 ডিসেম্বর, তার 2-1 দিন আগেই কিন্তু বিএনপির পক্ষ থেকে, মিডিয়া সেলের পক্ষ থেকে কিংবা যারা এই হাসপাতালে যে মিডিয়া, দেশি বিদেশি চিকিৎসকদের দ্বারা গঠিত যে মিডিয়া যে চিকিৎসকদের যে দল, তারা কিন্তু জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা তখন আগের চেয়ে অনেকটা স্থিতিশীল পর্যায়ে এসেছে। কিন্তু আমরা দেখেছি তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করলেন এবং তারেক রহমানের প্রত্যাবর্তনের পর গত কয়েকদিন থেকে কিন্তু আমরা দেখছি যে তার শারীরিক অবস্থার খবর আমরা যেটুকু পাচ্ছিলাম বিএনপির মিডিয়া সেল থেকে কিংবা এই চিকিৎসকদের কাছ থেকে, যে তার অবস্থা, তিনি আসলে জটিল, তার শারীরিক অবস্থা জটিল অবস্থা তিনি পার করছেন এবং তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আসলে লড়ে যাচ্ছিলেন এবং ধারণা করা হচ্ছিল যে কোনো সময়ই আসলে কোনো খারাপ সংবাদ আসতেও পারে। এবং অবশেষে আমরা যেটি দেখলাম যে আজ বাদ ফজর অর্থাৎ ভোর 6টার দিকেই কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে ভেরিফাইড ফেসবুক পেজ, সেখানে জানানো হয়েছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন তিনি আর নেই এবং এই শোকের সংবাদটি কিন্তু জানানো হয় এবং সঙ্গে সঙ্গে কিন্তু সেটি ছড়িয়ে পড়ে। এবং এরপর আমরা দেখেছি যে নেতাকর্মীদের যে প্রতিক্রিয়া, তারা এই এভারকেয়ার হাসপাতালের সামনে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং আমরা দেখেছি যে একটি শোকের পরিবেশ আসলে পুরো দেশ জুড়েই আসলে তৈরি হয়েছে। বিশেষ করে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদের যে অবস্থা, আমরা দেখছি যে অনেকেই কিন্তু এখানে এসে তারা বিলাপ করছেন এবং সাবেক প্রধানমন্ত্রীর জন্য তারা কান্না করছেন এবং তারা দোয়া করছেন যেন এই যে আপসহীন নেত্রী, যিনি বাংলাদেশকে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন এবং ক্ষমতার কেন্দ্রে থেকে কিংবা ক্ষমতার কেন্দ্রের বাইরে থেকেও যিনি দেশের জন্য অবিরাম ভেবেছেন, তার জন্যে আসলে নেতাকর্মীদের বিলাপ কিন্তু আমরা দেখছি এবং দোয়া করা হচ্ছে, তারা দোয়া চাইছেন, তারা বলছেন, দোয়া করছেন যাতে করে সাবেক এই প্রধানমন্ত্রী তিনি যেন পরপারে আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন, এমন প্রার্থনাও কিন্তু তারা এখানে নেতাকর্মীরা করছেন। আমি যদি একটা বিষয় বলে রাখি যে
বেগম খালেদা জিয়া আসলে তিনি রাষ্ট্র ক্ষমতায় যেভাবে আসেন 1980-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে তিনি দেশ জুড়ে ব্যাপক আসলে পরিচিতি হয়ে ওঠেন। সে সময় আন্দোলনের মধ্য দিয়ে জেনারেল এরশাদের পতনের পর আমরা দেখেছি 1991 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করেন এবং খালেদা জিয়া তিনি প্রথমবারের মতো এবং বাংলাদেশের প্রথম নারী হিসেবে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আমরা দেখেছি যে রাজনীতিতে আসার 10 বছরের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আমরা দেখেছি এরশাদ বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে তিনি সরে যাননি এই বিএনপির এই চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা দেখেছি খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনে যতগুলো নির্বাচনে অংশ নিয়েছিলেন তার সবগুলোতেই তিনি জয়লাভ করেছেন। যদি আমরা একটু পরিসংখ্যানের দিকে দেখি, খালেদা জিয়ার শাসনামল 1991 থেকে 1996, 2001 থেকে 2006 এই দুই ভাগের শাসন, এই দুই ভাগে ভাগ করেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক তার শাসন আমলকে। আমরা যে বিষয়টি একটু না বললেই নয়, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়ার যে দলের তিনি প্রথমত তিনি রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এখানে সাধারণ সদস্য হিসেবে তিনি এই রাজনীতিতে যোগদান করেছিলেন। আমরা জানি যে বিএনপির যে ওয়েবসাইট, আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া কিন্তু আধিপত্যবাদের বিরুদ্ধেও কিন্তু তিনি আসলে অবিরাম সংগ্রাম করে গিয়েছেন। সেই সংগ্রামে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির যে দীর্ঘ দিনের যে লড়াই সংগ্রাম বিএনপির আধিপত্যবাদের বিরুদ্ধে, সেখানে প্রত্যক্ষভাবে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন। আমরা যদি একটু বলে রাখি যে বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী আমরা দেখি যে 1982 সালের 3রা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন এবং একই বছর 7 নভেম্বর জিয়াউর রহমান, আমরা যদি আরেকটা বিষয় বলি যে সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন এবং একই বছর 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া তিনি প্রথমবার রাজনৈতিক কর্মী হিসেবে আসলে বক্তব্য রাখেন। এবং আমরা যদি আরেকটি বিষয় বলি যে 1982 সালের 21শে জানুয়ারি বিএনপির চেয়ারম্যান নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। সে সময় বিএনপির ওই সময়ের যে আব্দুস সাত্তার তিনি এবং বেগম খালেদা জিয়া তারা সে সময় প্রার্থী হন। পরবর্তীতে যদিও আমরা তখন দেখেছি যে বেগম খালেদা জিয়া সিনিয়র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দলের চেয়ারপারসনের দায়িত্ব আসলে গ্রহণ করেন। এরপর তার যে দীর্ঘ, আমরা যদি তারিখটা একটু স্পষ্ট করবো যে 1984 সালের 10ই মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন এবং খালেদা জিয়া তখন বিএনপির হাল না ধরলে বিএনপি যে একটি সংকটময় অবস্থা সে সময় পার করছিল সেটি উত্তরানো সহজ হতো না বলেও কিন্তু আসলে অনেকে মনে করেন। বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলন যখন ধীরে ধীরে জোরালো হচ্ছিল তখন বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল থেকে খালেদা জিয়াকে দলের নেতৃত্ব গ্রহণের জন্যও কিন্তু অনুরোধ জানানো হয়েছিল বলেও কিন্তু আমরা বিভিন্ন ইতিহাসের বইয়ে সেই বিষয়টি কিন্তু আমরা দেখি। আমরা একটু বেগম খালেদা জিয়ার বিষয়টা যদি বলি যে বেগম খালেদা জিয়া কিন্তু একজন আপসহীন নেত্রী। তার যে শব্দটি আমরা বারবার বলছি যে বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরেই একটি বিশেষণ ঘুরে ফিরে উচ্চারিত হয়, যেটি হচ্ছে আপসহীন। এই আপসহীন শব্দটির সঙ্গে সবচেয়ে ঘনিষ্ঠভাবে যে নামটি জড়িয়ে আছে সেটি হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি 3বারের প্রধানমন্ত্রী, একই সঙ্গে 2 দশকের বেশি সময় ধরে বিরোধী রাজনীতির প্রধান মুখ এবং 3 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরে থেকেও তিনি সমানভাবে দৃঢ়তার সাথেই আসলে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবং আমরা যদি বলি যে দেশীয় এবং আন্তর্জাতিক যে গণমাধ্যম এছাড়া মানবাধিকার সংস্থা ও রাজনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণে এটি কিন্তু বহুবার উঠে এসেছে যে বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক অবস্থান থেকে কখনোই আসলে এক চুল পিছু হটেননি, যে কারণে কিন্তু তাকে আপসহীন বলা হয়। এবং আমরা যদি এখানে বলি যে তিনি সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন, এছাড়া আমরা দেখেছি যে
জাতীয়তাবাদী তার অবস্থান, এছাড়া নির্বাসনের প্রস্তাব প্রত্যাখ্যান, সমঝোতা প্রত্যাখ্যান, এই নানা বিষয়ে কিন্তু তিনি আসলে সব মিলিয়ে কিন্তু তিনি আপোষহীন নেত্রী হয়ে উঠেছিলেন। আমরা যদি দেখি যে মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে বাংলাদেশের বিরোধী রাজনীতির উপর যে দমন পীড়নের চিত্র উঠেছে, এ সময় খালেদা জিয়াও কিন্তু দীর্ঘদিন তিনি গৃহবন্দী ছিলেন, চিকিৎসাধীন অবস্থায় নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক যোগাযোগের বাধার মুখেও কিন্তু তিনি পড়েছিলেন দীর্ঘ সময় ধরে। বিএনপিতে নেতৃত্ব ও ভারসাম্য, দলের ভেতরে নেতৃত্বের যে ভারসাম্য রক্ষা বেগম খালেদা জিয়ার কিন্তু অসামান্য অবদান আসলে ছিল। আমরা জানি যে, আমরা যদি একটু বলি যে বিএনপির তৃণমূল থেকে শুরু করে বিএনপির যে শীর্ষ পর্যায়ের যারা নেতা রয়েছেন, সবাই কিন্তু সবার শেষ ভরসা কিন্তু ছিল এই বেগম খালেদা জিয়া। এবং সমর্থকদের কাছে খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি হাল না ছাড়ার প্রতীকেও কিন্তু পরিণত হয়েছিলেন। চাপের মুখে মাথা নত না করা কিংবা কড়া অবস্থান নেওয়া কিংবা দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়ার ইমেজই তাকে আসলে আলাদা করে তুলেছিল বাংলাদেশের রাজনীতিতে। আমরা যদি একটু বলি যে গণতন্ত্রের জন্য কারাবরণ গড়েও তিনি ক্ষমতার সঙ্গে কখনো আপোষ করেননি। এই সংগ্রামী জীবন তাকে আপোষের নেত্রী হিসেবে আসলে প্রতিষ্ঠিত করেছে বলে কিন্তু অনেকে মনে করেন। আমরা যদি বলি যে তিনি জনগণ ও দেশের স্বার্থে তিনি আসলে কখনো আপোষ করেননি বলেই কিন্তু তাকে আপোষহীন নেত্রীও বলা হয়ে থাকে। আমরা দেখেছি খালেদা জিয়ার যে এই যে তার যে দীর্ঘ ৮০ বছরের জীবনের যে আজকে শেষ হলো, এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের এক অপূরণীয় ক্ষতি, রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হলো বলেই কিন্তু অনেকে মনে করছেন। আমরা দেখছি যে খালেদা জিয়া দীর্ঘদিনের যে তিনি আসলে নানান অসুস্থতায় ভুগছিলেন। আমরা দেখেছি যে ৫ আগস্টের পর তিনি মুক্তি পাওয়ার পর চলতি বছরের ৭ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতিও কিন্তু সে সময় হয়েছিল। তবে নানা রোগের তার শরীরে কিন্তু নানা জটিলতা আসলে ছিল, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গেই নানা জটিলতা ছিল। তবে নানা রোগের জটিলতা ও শরীর মনে ধকল সহ্য করে তিনি কিন্তু আসলে একরকম দুর্বল হয়ে পড়েছিলেন এক সময়। বয়সও ছিল, মানে আর একদিকে কিন্তু বয়সও আসলে প্রতিকূল নয়। ৮০ বছর বয়স কিন্তু একটি বার্ধক্যজনিত বয়স। আসলে এই অবস্থাতে কিন্তু শারীরিক অবস্থা এমনিতেই একটু খারাপ থাকারই কথা। আমরা প্রায়ই কিন্তু গুরুতর তিনি অসুস্থ হয়ে পড়তেন। আমরা জানি এই বয়সে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন এবং লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পরও কিন্তু আমরা দেখেছি যে তিনি নিয়মিত কিন্তু স্বাস্থ্য চেক আপের জন্যে কিন্তু তিনি এই এভার কেয়ার হাসপাতালে আসতেন। এবং আমরা সবশেষ দর্শক, এভার কেয়ার হাসপাতালের সামনে যুক্ত আছেন আমাদের সহকর্মীরা। তারা সকাল থেকেই জানাচ্ছিলেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরের পর সেখানকার পরিস্থিতি। আমরা দেখতে পেয়েছি সকাল ৬টায় তিনি মৃত্যুবরণ করেন। এই খবরটি বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয় এবং পরবর্তীতে তার কিছু সময় পরই একটি মেডিকেল বোর্ডের মাধ্যমে ব্রিফ করা হয়। সেখানে এতদিন যারা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত ছিলেন সেসব ডাক্তাররা ব্রিফ করেন এবং পরবর্তীতে বিএনপির নেতারা যারা ছিলেন, আমরা দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন এবং পরবর্তীতে রুহুল কবির রিজভী তিনিও সেখানে কথা বলেছেন। এবং সকাল 10:30টার দিকে একটি বিশেষ উপদেষ্টা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। সেখানেই আসলে জানানোর কথা পরবর্তী সিদ্ধান্ত কি আসবে। এবং সকাল 12টার দিকে বিএনপির পক্ষ থেকে একটি বৈঠকের মাধ্যমে বেগম খালেদা জিয়ার বাকি কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলো নিয়ে সিদ্ধান্তের ব্যাপারে স্পষ্ট করে বলার কথা। দর্শক, সকাল থেকে আমাদের সহকর্মীরা সেখানে আছেন এভার কেয়ার হাসপাতালের সামনে। সেখান থেকে প্রতি মুহূর্তের খবর জানাচ্ছেন আমাদের। আমরা দেখতে পেয়েছি এভার কেয়ার হাসপাতালের সামনে বেগম খালেদা জিয়ার বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এসেছিলেন। তারা এসে তাদের স্মৃতি রোমন্থন করছিলেন বেগম জিয়ার সঙ্গে, তার আপোষহীনতার গল্প বলছিলেন এবং
তিনি দেশের জন্য কি করেছেন এবং তার অবদান প্রতি মুহূর্তে আমরা তাদের কথার মাধ্যমে জানতে পেরেছি।